আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ফকির রাব্বি ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমার কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যখন শোনা যাবে না, বোঝা যাবে না, তখন একটু আওয়াজ দিয়ে, ঠিক আছে? আর এই যে 7টা মডিউল, তো এই মডিউলটা সবচেয়ে বড়, এই জন্য আজকে একটু বেশি আমরা চেষ্টা করবো কভার করতে। পরে অন্য আলোচনা করব। পরবর্তীতে দুইটা যে মডিউল আছে ওটা একদিনই শেষ করা সম্ভব এবং সহজ আছে। এই মডিউলটা হইলো সবচেয়ে মানে একটু বড় আর কি। তো এখানে যে হ্যাজার্ড, ওয়ার্ক প্লেসে আমাদের কাজ শুরু করতে হইলো। আমরা তো ইয়া করছি না, রেকর্ডিং তো দিছি না। জি স্যার। আর সাবরণ ভাই ভালো আছেন তো না? জি স্যার, আছি, আমি আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যাও। মানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে নিবুসে 5 ধরনের হ্যাজার্ড, উষাতে 5 ধরনের হ্যাজার্ড, এখানে প্রায় 30 থেকে 24 ধরনের হ্যাজার্ড। মানে আইএস কোর্সটা হইলো, যদি আপনি লাস্ট 5 বোঝেন, অনেক বেসিক সেফটি প্রসিজার আছে। এবং এইটা যদি সুন্দরভাবে করতে পারেন, নিবুসটা আপনার কাছে একদম ইজি হবে। তো আজকে আমরা হ্যাজার্ড গুলো করবো। হ্যাজার্ড গুলো, ওয়ার্ক প্লেসে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা এগ্রেশন এন্ড ভায়োলেন্স করে, মানে আক্রমণাত্মক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে অযথা। মানে এটা প্রতিটা এরিয়ায় থাকে, প্রতিটা ওয়ার্ক প্লেসে থাকে। সব সময় ছিল, নবী রাসূলের সময় ছিল। তো ওয়ার্ক প্লেসে তারা কি করে, লোকজনের নির্যাতিত করে, ভয় দেখায়। কোন কাজগুলোতে ভয় দেখায়? এখানে যে কাজগুলো আছে, এটা হলো আমরা একটু ইয়া করতে পারি, কি বলে, চিহ্নিত করতে পারি। এই যে এই কাজগুলোতে ভয় দেখায়: হ্যান্ডেল মানি, টাকা পয়সা লেনদেন পরিচালনা করার সময় ভয় দেখায়। কারে ভয় দেখায়? সিকিউরিটি এবং প্রোটেক্টিভ সার্ভিস আছে, সিকিউরিটি এবং মানি নেওয়ার জন্য যে নিরাপত্তা পার্সন আছে তাদের ভয় দেখায়। নট অনলি দ্যাট, বাট অলসো ওয়ার্ক উইথ ভায়োলেন্ট পিপল, প্রিজন অফিসার, মানে উচ্ছৃঙ্খল লোক যারা যারা থাকে, যারা এরকম কারাবদ্ধ থাকে, তাদের যে প্রিজন অফিসার আছে তাদের কি এরকম, তাদের নিয়ে কাজ করতে হয়। তারাও এরকম উচ্ছৃঙ্খল করে, আক্রমণাত্মক বা ইয়া করে। ডিল উইথ কমপ্লেন, মানে যখন কমপ্লেন করে, রিসিপশনের সাথে যখন কমপ্লেন করে, তখনও এরকম কি আক্রমণাত্মক এবং এই কাজগুলো করে থাকে। আর কি কাজ করে? হ্যাভ এ ডিউটি টু ইন্টারাক্ট উইথ দ্য পাবলিক, পাবলিকের সাথে ইন্টারাক্ট, যোগাযোগের সময় কার করতে হয়? ট্রাফিক ওয়ার্ডেনের সাথে করতে হয়, পুলিশের করতে হয়। অথবা নার্স যখন রোগীদের সেবা দেয়, তখন অনেক সময় মানে ভুল বোঝাবুঝির কারণে একজনে আরেকজনের সাথে এরকম ভায়োলেন্স করে বসে। বাস ড্রাইভার অনেক সময় ভায়োলেন্স করে বসে, টিকিট কালেক্টর ভায়োলেন্স করে বসে। আর এখানে ওই ওয়ার্ক আনসোশাল আওয়ার্স, এটা হইলো যে কাজের সময় আমি কাজে গেলাম, কাজের সময় ইয়া করলাম, মানে অফিস আওয়ার চলতেছে, আমি ক্যান্টিনে গিয়া খাওয়া দাওয়া করলাম বা কিছু নিয়ে আসলাম। কাজের সময় এটা করা যাবে না, সেফটি অফিসার করতে হবে, না অফিসার করতে পারবে, না প্রজেক্ট ম্যানেজার করা যাবে। মানে এই ওয়ার্কারের সুযোগ সুবিধার জন্য ওয়ার্ক ফোর্সের ভিতরে ক্যান্টিন থাকে। এই ক্যান্টিনটা একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে, যখন ওয়ার্কাররা ডেডিকেট টাইমে গিয়া তার খানা খাইয়ে আসতে পারবে, ওই সময়ই যাবে। কিন্তু সে অফিস আওয়ার চলার সময় ক্যান্টিনে যাইতে পারবে না। এই জিনিসটাই এখানে বুঝেছি। তারপর যে জিনিসটা হইলো, সেটা হইলো এই যে এখানে বলছে যে ফিজিক্যাল অ্যাটাক এন্ড ভার্বাল অ্যাবিউজ। ফিজিক্যালি অ্যাটাক করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করলে কি অনেক ক্ষতি হবে। কি ক্ষতি হবে? সেটা হইলো, ক্ষতি হবে হইলো, আচ্ছা আমি শুধু পয়েন্টার ব্যবহার করি। ক্ষতি হবে হইলো তার মানে যে সাইকোলজিক্যাল হ্যাজার্ড হবে, মানে খারাপ ব্যবহার করলে সাইকোলজিক্যাল হ্যাজার্ড হবে। তার ঘুম ঠিক মতো আসবে না, সে প্রেসারে থাকবে, তার উদ্বেগ থাকবে, বিরক্তি বোধ করবে, কনফিডেন্স হারাইয়া ফেলবে।
এগুলা মানে সে এরকম প্রপাগান্ডা করবে, তার নিজের প্রতি যে থিঙ্কিং এটা হারায় ফেলবে, সে নিজের কি অপরাধ বোধ করবে। এই জন্য ওয়ার্ক প্লেসে আমার কাজ করার সময় কি করতে হবে? ওয়েল বিহেভ করতে হবে। এই জন্য ওয়েল বিহেভ করলে আমার মানে এনভায়রনমেন্টের জন্য ভালো, ও কোম্পানির জন্য ভালো, আমার জন্য ভালো। তারপর যে হ্যাজারটা, এটা হলো অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস এটা একটা তন্তুজাত পদার্থ। তন্তুজাত পদার্থ বলতে যে যেটা অদাহ্য থাকে বা ইলেকট্রিসিটি গেলে কোনো সমস্যা হয় না, অথবা তাপ নিয়ন্ত্রক বৈশিষ্ট্য বা ক্ষমতা এটার বেশি, যেটা কোথায় ব্যবহার হয়? রূপে ব্যবহার হয়, এক্সটেরিয়র ওয়াল, বাইরের ওয়ালে ব্যবহার হয়, বয়লারে ব্যবহার হয়, ভেসেলে ব্যবহার হয়, পাইপ লাইনে ব্যবহার হয়। এটা আবার তিন ধরনের হইতে পারে: পুরো টাইল হইতে পারে, মানে হোয়াইট এসবেস্টর হইতে পারে, এমোসাইড এটা ব্রাউন এসবেস্টর হইতে পারে, পুরো লাইট মানে ব্রাউন এসবেস্টর হইতে পারে। এসবেস্টর কোথায় কাজে লাগবে? যেটা বলতেছিলাম যে রূপে কাজে লাগতে পারে, বাইরে ওয়ালে কাজে লাগতে পারে, বয়লারে, ভেসেলে। আমরা মেঘনা গ্রুপে যখন কাজ করছি তখন বয়লার ভেসেলের ওইটা করছে, মানে ইলেকট্রিসিটির জন্য। এটা ইয়ার মতো, যে তুলার মতো বাট শক্ত। এটা এটাও শ্বাস প্রশ্বাসের জন্য অনেক সমস্যা। ইন্টেরিয়র ওয়ালে ব্যবহার করা, প্লেনে ব্যবহার করা, ফ্লোরে ব্যবহার করে, গৃহস্থলী কাজে ব্যবহার করা হয়। তো এই জন্য আমার এটারে ইয়া করতে হবে। কি করতে হবে? এটার জন্য আমার কন্ট্রোল মেজার নিতে হবে। কন্ট্রোল মেজার নিয়ে পরে কাজ করতে হবে। তাহলে আমার কন্ট্রোল মেজার কি দিতে হবে? যে এখানে যে এমপ্লয়ার আসবে, ভিজিটর আসবে, কন্ট্রাক্টর আসবে, কন্ট্রাক্টর আসলে এটা শ্বাস প্রশ্বাসে তার সমস্যা হইতে পারে। তো সমস্যা হইলে এটা কন্ট্রোল মেজার নিয়ে যদি আমি কাজ করি, এটা ওয়ার্কারের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, ওয়ার্ক প্লেসের জন্য। ব্লোয়িং মানে এটা হইলো হুন্ডামি করা, বেয়াদবি করা। বেয়াদবি করা মানে কিছু সুপারভাইজ টাইপের সুপারভাইজার থাকে বা সেফটি অফিসারও থাকতে পারে, সব তো এক হয় না। এটা হওয়া উচিত না, অবাঞ্ছিত। মানে যারা কম্পিটেন্ট পিপল তাদের সমালোচনা করে, এবং কম্পিটেন্ট পিপলের মানে তার যোগ্য কাজটা দিবে, সেই ওই কম্পিটেন্ট পিপলের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং তুচ্ছ কাজ দেয়। মানে তার সব সময় ইয়ার চাপের উপর রাখে, ওয়ার্কলোডের উপরে। তাহলে কম্পিটেন্ট পিপলে মানে যোগ্য কাজে দিতে হবে, তারে কি সমালোচনা করা যাবে না, তারে সমালোচনা তো করা যাবে না, তারে ইয়া করতে, এপ্রিসিয়েট করতে হবে। তারে তার কাছ থেকে দূরে সরে যাবে না, তুচ্ছ ব্যবহার করা যাবে না। স্টাফদের সাথে শাউট করা যাবে না। সবাই রুজি রোজগারের জন্য দিচ্ছে। আল্লাহ আল্লাহ তাআলা সবার একটা সম্মান দিছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছে যে বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আলেমদের ইজ্জত করা, সে আমার উম্মত না। এর জন্য সবার একটা সম্মান আল্লাহ দিছে, এটা আল্লাহর সৃষ্টি। একটা পরিবারের একজনের যদি কেউ কষ্ট দেয়, তার একজন পরিবারের লোকের খুব ইয়া লাগে। একটা মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, সে আল্লাহর সৃষ্টি, বিচার করবে আল্লাহ করবে, তার কষ্ট দেওয়া যাবে না। একজনের সামনে মানে প্রাইভেটলি বা লোকের সামনে তারে কি আক্রমণাত্মক কথাবার্তা বলা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তার প্রমোশন আটকে রাখা যাবে না, রেগুলারলি বা ইচ্ছাকৃত তাকে ইগনোর করা যাবে না, বা কাজ থেকে বাদ দেওয়া যাবে না। তারে আমরা কাজ দিলেন বেশি, সময় দিলেন কম, এরকম করা যাবে না। স্টাফের আক্রমণাত্মক করা যাবে না, তার সাথে জোকিং করা যাবে না। এরকম করলে কি সিমটম অফ বুলিং ইনক্লুড যেটা হবে, এটা সে দুশ্চিন্তায় থাকবে, তার মাথা ব্যথা থাকবে, তার বমি বমি ভাব থাকবে, তার আলসার থাকবে, তার নিন্দা ঠিকঠাক মতো হবে না। ওই যে আমরা খারাপ বিহেভ করে বা আমি খারাপ ব্যবহার করতে পারি, যে কোনো এক কামাল করিম খারাপ ব্যবহার করতে, সেই জন্য ওই জিনিসটাই সে চিন্তা করে। স্ট্রেস সাসেস হইতে পারে, তারপর বিরক্তকর বয়লার সিমটম হইতে পারে, হাই প্রেশার, ব্লাড প্রেশার হইতে পারে, তার এরকম যদি কান্না আসতে পারে, তার কনফিডেন্স যে একটা আছে, কনফিডেন্স হারাই ফেলতে পারে। তো এই জন্য এই জিনিসগুলো করা যাবে না। এই দোনোটাই হলো সাইকোলজিক্যাল হ্যাজার্ড, মানসিক হ্যাজার্ড। মানুষের আপনি যদি ভালো ব্যবহার করেন, একজন সেফটি অফিসার হবেন, সেফটি ইঞ্জিনিয়ার হবেন, আপনি যদি শুধু বলেন কেমন কামাল, কেমন আছো, এইটা বলাতে ও সারাদিন মন দিয়ে কাজ করবে, এবং আমি যেটা করবে এটা আপনারা একদম দূরে দূরে কাজ করবে, এটা একদম পরীক্ষিত। তো এই জন্য আমার ভালো ব্যবহার করতে হবে, সেফটি অফিসার তো ওয়েল বিহেভ করতে হবে। কেমিক্যাল এন্ড হার্মফুল সাবস্টেন্স, কেমিক্যালটা হইলো একটা মানে ডেঞ্জারাস সাবস্টেন্স। এটা কাজ করার জন্য
আমরা অলরেডি আলোচনা করছি। ডাটা শিট, সেফটি ডাটা শিট ফলো করতে হয়, অথবা ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট ফলো করতে হয়, যেমন পেন্টের কাজ করলে, ক্লিনিং এজেন্সির কাজ করলে। তো এগুলো হ্যাজার্ড, এগুলো এই যে কেমিক্যালের এতগুলো হ্যাজার্ড আছে, কি এক্সপ্লোশন হবে, এক্সপ্লোশন হইলে এই ধরনের ছবি থাকবে। তারপরে যদি ফ্লামেবল গ্যাস থাকে তাহলে এই ধরনের পিক্টোগ্রাম বলে, এটা পিক্টোগ্রাম থাকবে। অক্সিডাইজেশন, অক্সিডাইজিং গ্যাসেস হইলে, লিকুইড এন্ড সলিড হইলে এই ধরনের পিক্টোগ্রাম থাকলে আপনি মনে করবেন যে গ্যাসেস হচ্ছে। আচ্ছা ভাই, আমি আপনার সাথে কথা বলতেছি এই ব্যাপারে। তো সালা আমরা দিব এই ব্যাপারটা, আলোচনা করবো, অনেক আলোচনা করার ব্যাপার আছে। তারপর কম্প্রেস গ্যাসেস, মানে ওই যে সিলিন্ডার গ্যাস থাকে না, নাইট্রোজেন গ্যাস থাকে, এলপিজি গ্যাস থাকে, এগুলোর জন্য এই ধরনের হ্যাজার্ড হইতে পারে। তারপরে আমার কি করতে পারে, মেটাল ক্রোসিন, জং করে যাইতে পারে, স্কিন ক্রোজিন হইতে পারে, মানে অ্যাকুট টক্সি হইতে পারে, যেটা মৃত্যুর কারণ হইতে পারে, 1 থেকে 3 হইতে পারে। অ্যাকুট অক্সি 4 হইতে পারে, যেটা স্কিনের সমস্যা হইতে পারে। তারপরে এটা হইলো মানে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতে পারে। তারপরে কি এনভায়রনমেন্টের সমস্যা হইতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। এই জন্য কেমিক্যালটা ব্যবহার করার সময় কেমিক্যালে সেফটি ডাটা শিট আছে বা ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট আছে। এটা মানে ফলো করলে আপনি যেমন নিজেও সেফ থাকবে, ওয়ার্কফোর্সও সেফ থাকবে, আপনার কেমিক্যাল আইটেম গুলো সেফ থাকবে। শাহপুরান ভাই, কাইন্ডলি বলেন কি বলতে চাইছিলেন। হ্যালো, আপনি মনে মেসেজ দিচ্ছেন, কিছু বলতে চাইছেন, কিছু বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কেমিক্যালের ব্যাপারটা ডিপলি দেখলাম। এখন যে জিনিসটা দেখবো হইলো কম্পিউটার ওয়ার্ক স্টেশন। কম্পিউটার স্টেশনে লং টাইম কাজ করার কারণে আমার কি আপার লিঙ্ক ডিসঅর্ডার হইতে পারে, ব্যাক ইনজুরি হইতে পারে, আই স্ট্রেন হইতে পারে। মানে মাউস বা কিবোর্ড দিয়ে কাজ করার সময় দীর্ঘ সময় কাজ করা যাবে না, দীর্ঘ সময় কাজ করলে আপার লিঙ্ক ডিসঅর্ডার হবে। মানে আমার অস্বস্তি ভঙ্গিতে কাজ করলে ব্যাক ইনজুরি হবে। আমি লং টাইম যদি স্ক্রিনে তাকাই থাকি তাইলে মানে আই স্ট্রেন হবে। এই জিনিসগুলো আমার কি ইয়ে হইতে পারে, হ্যাজার্ড হইতে পারে। তো এই জন্য আমার কি এটা এই স্ক্রিনে লং টাইম কাজ করা যাবে না। কনফারেন্স স্পেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। কনফারেন্স স্পেসে কাজ করলে আগে পারমিট থাকতে হয়, কনফারেন্স স্পেসে কাজ করলে আগে ট্রেনিং করতে হয়। কনফারেন্স স্পেস হলো লিমিটেড জায়গা, এখানে অক্সিজেন কম থাকতে পারে, এখানে ভেন্টিলেশন থাকতে হবে, এখানে লাইটিং থাকতে হবে। এটি কনফারেন্সে কাজ করলে রেস্কিউ টিম থাকতে হবে, নট অনলি রেস্কিউ টিম, কনফারেন্সে কাজ করলে রেস্কিউ আইটেম থাকতে হবে, স্ট্রেচার থাকতে হবে, ফুল বডি হার্নেস থাকতে হবে, তারপর ট্রাইপড থাকতে হবে। কনফারেন্স স্পেস একটা বিগ ডিল। এই যে কনফারেন্স স্পেস কাজ বলতে স্টোরেজ ট্যাঙ্ক বোঝায়, প্রসেস ভেসেল বোঝায়, স্টোরেজ বিন বলে, সোলুস বলে, ফলস এন্ড ডাক, তারপর সোয়ারেজ এন্ড ড্রেন, এক্সকাভেশন, টানেল, এটি হলো কনফারেন্স স্পেস। তো এই কনফারেন্স গ্যাস হ্যাজার্ড টেস্টিং গুলো। ও করা লাগে কনফারেন্সে। হ্যাঁ, গ্যাস টেস্টিং ও করা লাগে অনেক সময়। হ্যাঁ, 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 অবশ্যই কনফারেন্স স্পেসের জন্য, কনফারেন্স স্পেসের একটা কোর্স হলো 2-3 দিন। এটা অনেক কিছু আছে, জাস্ট আমি মোটা মোটা কথাগুলো বললাম, যেটি জানা থাকা, বেসিক জানা থাকা দরকার। কনফারেন্স স্পেসে কাজ করলে আপনার কি ফ্লামেবল কি সাবস্টেন্স থাকতে পারে, এটা একটা হ্যাজার্ড। তারপর টক্সিফিউম থাকতে পারে, এটা একটা হ্যাজার্ড। বাফার একটা হ্যাজার্ড, অক্সিজেন কম থাকে হ্যাজার্ড, অক্সিজেন বেশি থাকে হ্যাজার্ড, তরল লিকুইড প্রবেশ করে হ্যাজার্ড, অতিরিক্ত তাপ থাকে হ্যাজার্ড, মানে ফ্লাডের কারণে পানি ঢুকে যাওয়া হ্যাজার্ড, তারপরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, এটি হ্যাজার্ড। এই হ্যাজার্ড গুলো দূর করার জন্য আমরা যেটা বললাম যে কনফারেন্সে কাজ করতে হলে আগে কনফারেন্স এর উপর ট্রেনিং করতে হবে, কনফারেন্সের কি করতে হবে, পারমিট থাকতে হবে, কনফারেন্স ভেন্টিলেশন থাকতে হবে, কনফারেন্সে কি থাকতে হবে, লাইট থাকতে হবে, কনফারেন্স স্পেসে আম, কি থাকতে হবে, আর কি থাকতে হবে, কনফারেন্স স্পেস চারদিকে ব্যারিকেশন থাকতে হবে, কনফারেন্স স্পেসের জন্য আর কি থাকতে হবে,
কোম্পানি স্পেসের জন্য রেস্কিউ টিম থাকতে হবে, নট অনলি রেস্কিউ টিম, কোম্পানি স্পেসের জন্য রেস্কিউ আইটেমও থাকতে হবে। এটা একটা হাই রিস্ক কাজ। ড্রাগস এন্ড অ্যালকোহল, এটা তো জানেন খুব খারাপ। ড্রাগ অ্যালকোহল যারা করে ওদের ব্যবহার ভালো থাকে না, সেন অবস্থা থাকে। তারা কাজের লোড মনে করে, তার মনে করে যে কাজের জায়গায় লোক কম আছে, রিস্ক মনে করে। শিফটিং এর সময় তারা ইয়া করে কি, গুন্ডামি করে, হ্যারাসমেন্ট করে। তারপরে এখানে যে আপনার যে কাজগুলো আছে কাজগুলোর মিস ইউজ করে, কাজের মিস ইউজ করে, লোকের সাথে খারাপ ব্যবহার করে, এরা এই জিনিসগুলো করে। তো এই জন্য কি হইতে পারে, এই লোকগুলোর দ্বারা অ্যাবসেন্টি বেশি হইতে পারে, পুয়ার টাইম কিপিং হইতে পারে, হাই অ্যাক্সিডেন্ট লেভেল হইতে পারে, টেন্ডেন্সি অফ কনফিউজ হইতে পারে, পারফরমেন্স অফ ডিউটি, মানে ডিউটিতে সে খুবই কম পারফরমেন্স করলো, খুব মুড সুইং হইতে পারে, মেজাজ খারাপ হয়ে যেতে পারে, বিরক্ত হইতে পারে, আগ্রাসন হইতে পারে, মিসবিহেভ হইতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। তো এই জন্য অ্যালকোহল যে ইয়া করবে, যে অ্যালকোহল এরেকুলাম এরকম পাইলে কলম তারা ওয়ার্ক প্লেস থেকে বাইর করে দিবে, তারা এখানে রাখা যাবে না। ইলেকট্রিসিটি একটা হ্যাজার্ড। বলে রাবি ভাই, জি। সাথে খাতা কলম আছে? আছে আছে। লেখেন বি সেফ, লেখেন বি সেফ, BESAFE, বি সেফ। আচ্ছা, লিখ। আচ্ছা, বি মানে মানে ইলেকট্রিসিটির 6টা হ্যাজার্ড এক কথায় মনে রাখার জন্য: বি ফর বার্ন, ই ফর ইলেকট্রিকেশন, এস ফর ইলেকট্রিক শক, তারপর এ ফর এয়ার ব্লাস্ট, এফ ফর ফায়ার, ই ফর এক্সপ্লোশন। এই 6টা হ্যাজার্ড মনে রাখার জন্য। ইলেকট্রিসিটির যে হ্যাজার্ড আছে 6টা হ্যাজার্ড, বি সেফ মনে রাখার জন্য: বি ফর বার্ন, ই ফর ইলেকট্রিকেশন, এস ফর ইলেকট্রিক শক, এ ফর এয়ার ব্লাস্ট, এফ ফর ফায়ার, এস ফর এক্সপ্লোশন, ই ফর এক্সপ্লোশন। বুঝছেন বি সেফ এর এই 6টা হ্যাজার্ড? বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তোমার মেয়ে কল করছে, একটু ধরো তো, আমি ক্লাস নিতেছি বলে। আসলে বলো। হ্যাঁ ভাই, তাইলে 6টা হ্যাজার্ড দেখতে বুঝতে পারছেন তো না? জি, বুঝতে পারছি। তাইলে আমার ইলেকট্রিসিটির কাজ করতে হলে যে ইলেকট্রিক যে ইকুইপমেন্ট আছে, ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো মানে স্ট্যান্ডার্ড হইতে হবে, কোয়ালিটি পূর্ণ হইতে হবে। আর ওভারহেড পাওয়ার লাইন হইলে হবে না। আমার চেক করতে হবে যে আন্ডারগ্রাউন্ড পাওয়ার কেবল আছে, যে এটা ইনস্টলেশনের সময় আবার এটার সাথে টাচ হয় কিনা, ইন্টারেক্ট হয় কিনা, এটা আমার খেয়াল করতে হবে। এবং নেয়ার ডোমেস্টিক ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কাজ করার সময় ওটা আমার খেয়াল করতে হবে। আনসুইটেবল ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার করা যাবে না, এটা একটা হ্যাজার্ড। সাজেস সাজেস ইন কার পেন্টিং এর যে স্প্রে করে, ওই স্প্রে করার সময় যেটা স্ট্যান্ডার্ড ব্যবহার করতে হবে। তারপর এই যে এখানে বলছে যে ওভারহেড পাওয়ার লাইন যেটা বা আন্ডারগ্রাউন্ড কেবল, এই জিনিসগুলো খেয়াল করে কাজ করতে হবে, যে ডিউটি অফিসার এটা তার দেখতে হবে। ইউজিং ইলেকট্রিক ইকুইপমেন্ট, যে পাওয়ার টুলস আছে, গ্রাইন্ডিং মেশিন আছে, ওয়েল্ডিং মেশিন আছে, গ্যাস কাটিং আছে, এগুলো দেখা ঠিকঠাক করে ব্যবহার করে ব্যবহার করতে হবে, মেশিনগুলো সুন্দরভাবে কাজ ব্যবহার করতে হবে। এটার জন্য আমার কি করতে হবে, ইলেকট্রিক যে ওয়্যারিং আছে এটা সঠিকভাবে চিহ্নিত করতে হবে, আসলে এটা কি কাজের উপযুক্ত কি উপযুক্ত না। তারপর এলাকার মধ্যে যে গ্যাস লাইন নেয়, ওয়াটার লাইন নেয়, ইলেকট্রিক লাইন, এটা হালনাগাদ করতে হবে, এটা ফাইন করতে হবে, মার্ক করতে হবে, গ্রাউন্ড সার্ভিসটা ঠিক করতে হবে। এবং এখানে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই যেটা আছে, কাজ করার সময় ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইটা অফ করে নিতে হবে। কম্পিউটার পার্সন যে আছে তার পরামর্শ নিতে হবে, উপর তার পরামর্শ হিসেবে মানে ফলো করে কাজ করতে হবে। ইউজিং ইলেকট্রিক পাওয়ার ইকুইপমেন্ট ব্যবহার করার সময় ইলেকট্রিক ইকুইপমেন্টটা কি সুইটেবল আছে কিনা, এটা গুড কন্ডিশন আছে কিনা, এটা আমাদের দেখতে হবে।
ইকুইপমেন্টটা উপযুক্ত আছে কিনা এটা দেখতে হবে। সার্কিট বেড়া মানে ইকুইপমেন্ট এবং ইলেকট্রিক সাপ্লাইয়ের মাঝে সার্কিট বেড়াটা আছে কিনা এটা দেখতে হবে। লোকটা কম্পিটেন্ট কিনা এটা দেখতে হবে। কম্পিটেন্ট মানে আমরা অলরেডি অনেকবার আলোচনা করছি, নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই কথাগুলো আনবেন, আমরা ওয়ার্ক প্লেসে আনবেন, এটি এটি সবসময় চলে। তারপর এটা আমার প্ল্যান করতে হবে, প্ল্যান করলে হবে না, কম্পিটেন্ট লোক দিয়ে প্ল্যান করতে হবে, এটা স্ট্যান্ডার্ড হইতে হবে। এখানে একটা বলছে একজন ইলেকট্রিশিয়ান, কেস স্টাডি গুলো আপনারা দেখবেন, আমি একটা বলে দিচ্ছি। একজন ইলেকট্রিশিয়ান কি করতেছিল, ফোল্ডি এয়ার কন্ডিশনে ইউনিটে কাজ করতেছিল, কি লোকাল কাউন্সিলের আন্ডারে। কাজ করতে গিয়ে তার কি ইলেকট্রিক শক হয়েছে। তো মানে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হলে ইনভেস্টিগেশন করতে হয়, অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হলে কি করতে হয়, ইনভেস্টিগেশন করতে হয়। ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে কাউন্সিলের লোকেরা কিছু সময় এটা দেখশন করতে, এরপর আর লং টাইম এটার খোঁজ খবর নেয়, এতে কইরা এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা শুধু যে এরকম এরকম না, আগেও একটা ইলেকট্রিকেশন অ্যাক্সিডেন্ট হয়েছিল কাউন্সিল প্রিমাইজ, মানে কাউন্সিলের যে অঙ্গনে বা ওটার মাঠে 5 বছর আগে একটা কি ইলেকট্রিকেশনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে অ্যাক্সিডেন্টের কারণ আহ, আমরা আমরা ল পড়ছিলাম, হেলথ এন্ড সেফটি অ্যাক্ট, ওয়ার্ক এক্সেট্রা অ্যাক্ট 1974 এর দ্বারায় তারে 4 লক্ষ ফাউন্ড করছিল, জরিমানা করছিল। তাইলে এটা তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল না? তাইলে এখান থেকে বোঝা গেল আমার কাজ করার সময় ইকুইপমেন্ট ঠিক আছে কিনা, সেফ কন্ডিশন আছে এটা দেখতে হবে। শুধু ইকুইপমেন্ট ঠিক থাকলে হবে না, তার ইনস্ট্রাকশন দিতে হবে। শুধু ইনস্ট্রাকশন দিলে হবে না, সুপারভিশন থাকতে হবে। শুধু সুপারভিশন থাকলে হবে না, কি এখানে ইন্সপেকশন অডিট করতে হবে। এইভাবে কাজ করতে হবে। ফায়ার, ফায়ার মানে আগুন, 3টা জিনিস নিয়ে আগুন হয়, অক্সিজেন, ফুয়েল। আমরা যদি ফায়ারের সংজ্ঞা বলেন, ফায়ার ইজ এ কেমিক্যাল রিয়েকশন উইথ অক্সিজেন, ফুয়েল, হিট। এটার যে কোনো একটারে অ্যাবসেন্ট করে দিলে আপনার আগুন চলে যাবে। তো এই জন্য এই জিনিসগুলো আমরা বুঝতে হবে। অক্সিজেন, ফুয়েল, হিট এটা কিভাবে করা যায়। যেমন ফুয়েল যেটি জ্বলনশীল, যেটি জ্বালায়, আগুন জ্বালায়, সেটা হইলো ফ্লামেবল লিকুইড। যেমন পেন্ট হইতে পারে, বার্নিশ হইতে পারে, এসেন্সিভ হইতে পারে, সলভেন্ট হইতে পারে, পেট্রোল হইতে পারে, উড হইতে পারে, পেপার হইতে পারে, কাঠ হইতে পারে, প্লাস্টিক হইতে পারে, রাবার হইতে পারে। এই জেলগুলো যেটি জ্বলনশীল। আর যেটাতে আগুন লাগবে, যেটা সোর্স অফ নেক ফ্লেমস হইতে পারে, সিগারেট হইতে পারে, ম্যাচ হইতে পারে, হিটার হইতে পারে, হট প্রসেসিং হইতে পারে, গ্রাইন্ডিং করার সময় হইতে পারে, তারপর লাইটিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাকশনের কারণ হইতে পারে। তো এই জন্য এই 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 কারণে কি হয়, ফায়ারের কারণে কি হয়, মানুষ ইনজুরি হয় অথবা কি মারা যায়। তাহলে এই জন্য আমার আর তাপ যে আছে এটা আমার নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আমার যে স্মোক আছে, এটার কারণে মানে স্মোক, ধোঁয়া, আগুন লাগার সময় ধোঁয়া চললে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বিল্ডিং কলাপস হয়ে যেতে পারে। এই জিনিস আমার খেয়াল করতে হবে। আমরা ফায়ারে যদি আরো কোর্স থাকে, অনেকের এখানে আছে, কম্বো কোর্স আছে ফায়ারের উপরে, ফায়ার সেফটি লেভেল 3 আছে। তো অনেক বড় কোর্স, যারা আছে আরো বিস্তারিত জানতে পারবেন। ইগনিশন মানে এটা হলো আপনার যেটা মানে ম্যাচ বা আগুন লাগায় যেটা, বা একটা স্প্রে। আর ফুয়েল মানে যেটা জ্বলে, অক্সিজেন মানে যেটা জ্বালায়, এই জিনিসগুলো। তো এই জন্য ডোর বন্ধ থাকতে পারে, উইন্ডোজ বন্ধ, আগুনের সময় উইন্ডোজ ডোর এটি বন্ধ থাকতে হবে, যাতে আগুনটা সরায় না যেতে পারে, ধোঁয়াটা সরায় না যেতে পারে। এই জন্য এটি করতে হবে। আমরা এটা আরো বিস্তারিত জানবো। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, গেটিং ইন এন্ড গেটিং আউট। এখানে অনেক সমস্যা হয়। এখানে সিকিউরিটি এন্ড সেফটির সাথে একটা সম্পর্ক থাকে। আর এই যে এখানে যে মানে ইন হচ্ছে, আউট হচ্ছে, ওয়ার্ক প্লেসে কি হয়, এটা আজকে আস্তে 10 দিন পরে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, কেন ওটা এই যে এই জায়গাটা। তো এই জায়গাটা চেঞ্জ হয়ে গেলে কি হবে, এটা জায়গা চেঞ্জ হয়ে গেলে এটার জন্য আমার প্ল্যান থাকতে হবে। মানে এখানে তো কে আসবে, ওয়ার্কার আসবে, ভিজিটর আসবে, এখান দিয়ে আমার ফকলিফট ঢুকতে পারে, সিজার লিফট ঢুকতে পারে, কেরিং ঢুকতে পারে। তো ঢুকতে পারে যখন এটা এক জায়গা থেকে অন্য জায়গায় থাকে, এই জন্য আমার প্ল্যান থাকতে হবে, ওখানে লাইট থাকতে হবে। শুধু লাইট থাকলে মানে স্টাফ থাকতে হবে, এটা ব্যবহারের উপযোগী হইতে হবে। এবং আমি যেখান থেকে হাঁটবো, আমার যে সেফটি শু দিয়ে যে হাঁটবো, ফুটওয়্যার এর নিচে সেফটি থাকতে হবে।
মানে এই কাজটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে প্ল্যান অনুসারে আমার কি এক্সিট রুট এন্ট্রান্স সম্বন্ধে ধারণা থাকতে হবে, কি হিসাবে থাকতে হবে, এজ এ ডিউটি হোল্ডার হিসেবে, এজ এ সেফটি অফিসার হিসেবে, এজ এ সিকিউরিটি সুপারভাইজার হিসেবে। এখানে অনেক ঝামেলা হয়। যেমন আমি হুন্দাই মোটরসে যে এক্সপোর্ট কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনালে সেফটি ম্যানেজার ছিলাম। এখানে আমাদের অটোমেশনের কাজ করছি, মানে আমরা বিমানটা লাগলে অটো মালগুলো যাবে আসবে কোন হিউম্যান ট্যাক্স ছাড়া। তো এখানে অনেক তামা টামা ছিল, অনেক ব্যয়বহুল জিনিস ছিল। এই যে আমরা যে বেল ভরি, নিচে শার্ট ইন না কইরা, ইন সাইরা পইরা ওখানে মাজার মধ্যে পেঁচায় নিয়ে গেছে, পরে সিকিউরিটিটা ধরে ফেলছে, সিকিউরিটি দইরা পরে জায়গা মতো পাঠাই দিচ্ছে। মানে আমাদের প্রতিদিন বিকালে কোঅর্ডিনেশন মিটিং হইতো, ওই কোঅর্ডিনেশন মিটিং গিয়ে জবাবদি করতে হইতো। দেখেন কত বড় লজ্জার কথা, কোম্পানির তো বদনাম করলো করলো, যে সেফটি ম্যানেজার, যে সেফটি অফিসার, তার গিয়ে জবাবদি করতে হইলো যে তার ওয়ার্ক ফোর্স চোর, চুরি করে ধরা করছে। কে ধরছে? সিকিউরিটি সুপারভাইজার ধরছে, সিকিউরিটিটা ধরছে। এটা পুরো ওয়ার্ক ফোর্সে জানাজানি হয়ে যায়। তো এই জন্য সবার যাচাই বাছাই করে বিশ্বাস করবেন। অনেক সময় এরকম মানে খাবারের বাটিতে নিয়ে মালামাল নিয়ে যেত। তারপরে এরকম এরকম সিস্টেম করেছে যে খাবার আনার সময় চেক করে ঢুকাইতো, বা খাবার যাতে বোঝা যায় যে খাবার, এরকম কিছু দিয়ে আনতে হইতো। তো এই জন্য গেটিং ইন এন্ড আউট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা হলো এখানে সিকিউরিটি সুপারভাইজার যারা ওই যে গেট ডিউটি করে এরাও থাকে, আর এরা ওই সেফটি অফিসারের উপরে কমপ্লেন করে। আর কিছু লোক থাকে এরকম চুরিচামারি করে, ধরা খায়। এই ব্যাপারে থাকতে হবে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। সেফটি সাইন বা এটাকে পিক্টোগ্রাম বলে নিউজের ভাষায়। মানে রেড সাইন দিয়ে ডেঞ্জারাস বোঝায়, ব্লু সাইন দিয়ে বাধ্যতামূলক বোঝায়। যেমন হেলমেট পরা বাধ্যতামূলক, সেফটি শু পরা বাধ্যতামূলক, সেফটি বেজ পরা বাধ্যতামূলক, কত যেগুলো জিনিস আছে না, এটা 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 বাধ্যতামূলক বোঝায়। ইয়েলো সাইন দিয়ে সতর্কতা বোঝায়, গ্রিন সাইন দিয়ে অ্যাক্সেস হয়ে বোঝায়। যেমন আগুন লেগে গেছে, আপনি অ্যাক্সেস হয়ে দিয়ে যাবেন। এই জিনিসগুলো দেখবে। আমরা এই জিনিসগুলো আরো আলোচনা করছিলাম যে এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে কি থাকতে হয়, বেতন স্টেটমেন্ট থাকতে হয়, পারমিট থাকতে হয়, জব সেফটি অ্যানালাইস থাকতে হয়, তারপর কম্পিটেন্ট পিপল থাকতে হয়, সাইনেজ থাকতে হয়, রেড সাইন থাকতে হয়, ব্লু সাইন থাকতে হয়, ইউলো সাইন থাকতে হয়। এই জিনিসগুলো জমা করে 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 কথা বলবেন, তাহলে আমরা টুলবক্স টকিং মিটিং করার জন্য যে কোনো সময় আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে? 1 মিনিট। ঠিক আছে ভাই, এই হলো কথা। ওয়ার্ক এন্ড হাইড এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওয়ার্ক এন্ড হাইড থেকে কি পড়তে পারে, আমরা যদি বলি কি পড়তে পারে, অনেক কিছুই পড়তে পারে। আর যদি মেন দুইটা বলেন, মানুষ পড়তে পারে, ম্যাটেরিয়াল পড়তে পারে। ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল হইতে পারে। তাহলে আমার কি করতে হবে? মেন কি, দ্য মেন কজেস অফ ফল ফ্রম হাইট কি হইতে পারে? মানে আমরা রিস্কটা চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার কারণে এটা হইতে পারে। নট প্রোভাইডিং সেফ সিস্টেম ওয়ার্ক এন্ড মেক শিওর ইট ফলো, আপনি সেফ সিস্টেম ওয়ার্ক কি ফলো করেন না। এই সেফ সিস্টেম প্রোভাইডিং এ সেফ সিস্টেম, এই সেফ সিস্টেম কথাটার মধ্যে অনেক কিছু নিহিত আছে। মেথড স্টেটমেন্ট আছে, পারমিট আছে, রিসেসমেন্ট আছে, চেক লিস্ট আছে, এই জিনিসগুলো আছে, কম্পিটেন্ট পিপল আছে, তারপর ওই যে সাইনেজ গুলো আছে, এগুলো থাকতে হবে। নট অনলি দ্যাট, মানে আমরা ওয়ার্কারের যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার এটা দেন নাই, ট্রেনিং দেন নাই, ইন্সপেকশন দেন নাই, সুপারভিশন করেন নাই, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এবং আপনি নট ইউজিং ইকুইপমেন্ট প্রপারলি, ইকুইপমেন্ট যে ব্যবহার করা, যেমন এখানে লেডার ব্যবহার করলে নিচে টাই আপ থাকবে, উপরে টাই আপ থাকতে হবে, ফুল বডি 100 করে সে 100% টাই আপ করতে হবে। এরকম যদি না ব্যবহার করে তাহলে সমস্যা হবে। এখানে একটা কেস স্টাডি আছে, এটা আপনি দেখে নেবেন, নাইলে আমি আগামীকাল আলোচনা করব যদি সময় পাই আর কি। এটা বড় তো, আর কালকে আমরা সময় পাবো তখন দরকার করে নেবো অথবা। তাহলে আমরা কি করবে, সঠিকভাবে প্ল্যান করতে হবে, কম্পিটেন্ট পিপল হইতে হবে। দেখেন কম্পিটেন্ট কতটা, 14 জায়গায়, 15 জায়গায়, 100 জায়গায় পাবেন। আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। কি রিস্ক অ্যাসেসমেন্ট? যে হাই রিস্ক আছে, হাই রিস্ককে কন্ট্রোল মেজার নিয়ে আমাদের কি ল রিস্ক বানাইতে হবে, আর কন্ট্রোল মেজার নিতে হবে, পরে কাজ করতে হবে, ইন্সপেকশন করতে হবে, মেনটেন করতে হবে। এইভাবে আপনার কাজ করতে ইউজ ওয়ার্ক
equipment and other measure to prevent falls মানে আপনার আদার মেজার বলতে ওখানে 3 পয়েন্ট কন্টাক্ট আছে ভার্টিক্যালি লেটার বললে 3 পয়েন্ট কন্টাক্ট, 2 পা, এক হাত 2 পা, যেটা এটা হইলো 3 পয়েন্ট কন্টাক্ট। কেস স্টাডির আপনি দেখবেন। হাউসকিপিং মানে সেফটিতে একটা ডায়ালগ আছে, হাউসকিপিং ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট ল অফ সেফটি। এই ডায়লগটা মনে রাখতে চেষ্টা করবেন। কাজের শুরুতে হাউসকিপিং করবেন, কাজের শেষে হাউসকিপিং করলে কি লাভ, বলবেন যে হাউসকিপিং করলে স্লিপ হ্যাজার্ড থেকে বাঁচতে পারি, ট্রিপ হ্যাজার্ড থেকে বাঁচতে পারি, ফল হ্যাজার্ড থেকে বাঁচতে পারি। হাউসকিপিং এর ব্যাপারে এই কথাগুলো, মোটা মোটা কথাগুলো, এটা আমরা মনে রাখতে হবে। মেন জিনিসগুলো রাখতে হবে। যে কথা বললে মানে মাইফা কথা বলা হলো, এই কথাগুলোর মধ্যে কেউ কথা বলতে পারবে না। সাথে সাথে যে ওয়ার্কার ফ্যাসিলিটি বলতে কি বোঝায়, ওয়ার্কার ফ্যাসিলিটি হলো ওয়ার্ক প্লেসে যখন যাবে তার টয়লেট থাকতে পারে, তার টয়লেট হইতেই পারে, ওয়াশিং ফ্যাসিলিটি থাকতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার থাকতে হবে, এটা মনে রাখবেন। এটা করলাম বসে উষা বিভিন্ন জায়গায় কাজ লাগবে। তার ড্রেস চেঞ্জ করার জায়গা থাকতে হবে, রেস্ট করার জায়গা থাকতে হবে, খাওয়ার জায়গা থাকতে হবে, শাওয়ার থাকতে হবে। এটা হলো কাজের উপর ভিত্তি করে এই জিনিসগুলো করতে হবে। লাইটিং, লাইটিং না থাকা এটা একটা হ্যাজার্ড। লাইটিং বেশি থাকা হ্যাজার্ড, কম থাকা হ্যাজার্ড। এই জন্য জলকানি হইলে হ্যাজার্ড, রিফ্লেকশন হইলে হ্যাজার্ড। মানে যেটা দরকার এটা, মানে আমরা আলোর জলকানি বা রিফ্লেকশন থাকলে কি হবে, কি সমস্যা হবে আপনার, মানে একটা আইডিয়া করাটা ভুল হইতে পারে, আর বা কাজটা ভুল হইতে পারে। আর বলছে যে শেডু থাকতে হবে ইন সেফটি ক্রিটিক্যাল প্লেস, মানে যে জায়গা দিয়ে আপনি প্রবেশ করবেন বা প্রবেশের আশেপাশে জায়গায় শেডু থাকতে হবে, ছায়ার মতো থাকতে হবে। আর লাইটিংটা এক এক জায়গায় এক এক রকম হইতে পারে, মানে পরিবেশের উপর নির্ভর করে। কিন্তু মূল কথা হলো কাজ করার জন্য তার যতটুকু লাইট, এই লাইটটুকু থাকলে প্রোভাইডিং একটা লাইট টু ডু দ্য সেফ জব সেফটি। আপনি মানে যে লাইটটা যে পরিমাণ থাকার কথা, কমও না বেশি না, একদম যেইটা থাকার কথা এরকম করলে কাজটা সুন্দর হবে। ম্যানুয়াল হ্যান্ডলিং এর ব্যাপারে মোটা মোটা কথা হলো, ম্যানুয়াল হ্যান্ডলিং বলতে বুঝাই মানে লিফটিং করা বোঝায়, মানে ওঠানো, নামানো, বহন করা, টানা, তা পুশিং করা, এগুলোরে কি ম্যানুয়াল হ্যান্ডলিং বলে। ম্যানুয়াল হ্যান্ডলিং এ একটা কথা মনে রাখবেন, এটা ইন্টারন্যাশনাল। 20 কেজির বেশি একজন নিতে পারবে না। কয় কেজির বেশি বলেন তো, কতটা ভাই বলেন। 20 কেজির বেশি নিতে পারবে। ম্যানুয়াল হ্যান্ডলিং এর সময় 20 কেজির বেশি নিতে পারবে না। তারপর ম্যানুয়াল হ্যান্ডলিং করার সময় তারপর কি করতে হবে, তার করতে হবে, হ্যান্ড গ্লোভস করতে হবে। তারপর মেন হ্যান্ডিং এর আগে কোথায় থেকে কোথায় নিচে এটি দেখতে হবে। মেন হ্যান্ডিং এর এই কথাটি বলছে, দ্য ওয়েট অফ দ্য লোড, জেনারেলি দ্য হেভিয়ার দ্য লোড, দ্য হায়ার দ্য রিস্ক অফ ব্যাক ইনজুরি ফ্রম মুভিং ইট। মানে 20 কেজির বেশি হইলে, বেশি লোড হইলে যদি হয় তাহলে তার রিস্কটা বেশি হয়ে যাবে, ব্যাক ইনজুরি হইতে পারে। তার মানে 20 কেজি নিতে হবে। 20 কেজির বেশি হইলে 2 জন হইতে হবে। এবং সাইজ এবং আকারটা যদি ছোট হয় তাহলে এটা ধরতে সুবিধা হবে। ধরতে সুবিধা হইলে মালটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেও সুবিধা হবে। সেই ক্ষেত্রে যে মানে বেশি লোড নেওয়ার সে রিস্কটা এখানে কম হবে, এটাই বুঝেছি। ওর পশ্চার ডিউরিং ম্যানুয়াল হ্যান্ডলিং, মানে আপনি বইসা বইসা যদি ম্যানুয়াল হ্যান্ডলিং করেন, ওই সময় বইসা এক জায়গা থেকে এক জায়গায় মাল নেওয়া যায়, তখন কোনো রিস্কের ব্যাপারটা বেশি হয়ে যায়। The- তারপর হলো দ্য ডিস্টেন্স ইউ হ্যাভ টু লিভ উইথ দ্য লোড। আপনি যদি লয়ার এন্ড ফাদার, ইউ হ্যাভ টু রিক্স পিক আপ অর পুট ডাউন দ্য লোড, দ্য হায়ার রিক্স। আপনি যে হাতের কাছে মালটা ওড়াইতে যত শক্তি পাবেন, হাতটা একটু দূরে নিয়ে মালটা ওড়াইলে আরো কি রিক্সের কারণ হয়ে যাবে। এই জিনিসগুলো এই বুঝেছে এখানে। তারপরে মানে মেনু হ্যান্ডিং এর সময় এনভায়রনমেন্টটা নির্ভর করে। মেনু হ্যান্ডিং এর সময় একটা লোকে যা শক্তিশালী লোক একটু বেশি নিতে পারে, দুর্বল লোক একটু কম নিতে পারে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। নয়েজ একটা হ্যাজার্ড। নয়েজের 2 ধরনের ক্ষতি হইতে পারে, একটা লং টাইমের জন্য ক্ষতি হইতে পারে, আর একটা কি হইতে পারে, আর একটা হইলো যে তীব্র আওয়াজ বা বিকট আওয়াজের কারণে আপনার অস্থায়ীভাবে সমস্যা হইতে পারে, স্থায়ীভাবে সমস্যা হইতে পারে, বধির হয়ে যেতে পারে। এর জন্য নয় নয় যখন হবে, আমি কি এখানে নিচে আছে যে আমি ব্যবহার করব,
ওয়ার ইয়ার মাপ বা ইয়ার ফ্ল্যাগ ব্যবহার করব। আর এখানে বলছে যে নয়েজ নিয়ে, যখন নয়েজ হবে এটা নয়েজটা আমার যাতে সমস্যা না হয় এটার ব্যবস্থা নিতে হবে, এবং নয়েজ চেক করে মানে তার কানে সমস্যা আছে কিনা এটা মেডিকেলে চেক করতে হবে। চেক করে এই ব্যাপারে তার কি মানে নয়েজের গার্ড লাগাইতে হবে। নয়েজের গার্ড হলে ইয়ার মাপ, ইয়ার ফ্ল্যাগ, এই জিনিসগুলি মোটা মোটা কথা। প্ল্যান্ট এন্ড মেশিনারি এটা একটা হ্যাজার্ড। এটা মেকানিক্যাল হ্যাজার্ড হইতে পারে, নন মেকানিক্যাল হ্যাজার্ড হতে মানে মেকানিক্যাল হ্যাজার্ড কি হবে মানে রোটেটেড পার্ট আছে, যেমন আমরা এয়ারপোর্টে কাজ করছি ওখানে রোটেটেড পার্ট আছে, ওখানে হাত গেলে কি হাত জড়াই গেলে হাত ভেঙে যাবে বা হাত থাকলাই যাবে, ওইটা হইতে পারে। এটা হইলো মেকানিক্যাল হ্যাজার্ড। নন মেকানিক্যাল হ্যাজার্ড, হ্যাজার্ড যেমন কেমিক্যাল ব্যবহার করার সময় আমার কি সেফটি ডাটা শিট ব্যবহার করতে হবে, মেটাল সেফটি ডাটা শিট, ভাইব্রেশন নয়েজ এগুলো আরো আসবে, গার্ডেড করতে হবে। এটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম। এই যে এখানে যে গার্ডেড আছে, এখানে হাত লাগলে কইলাম এই মানে রিস্ক যে কনসিকুয়েন্স 4 হবে এবং লাইকলিহুড 4 হবে। তাহলে কি হইলো এখানে 4 × 4 হাই রিস্ক হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে গার্ড লাগাই দেই তখন লাইকলিহুডটা 1 হয়ে যাবে, তো 1 × 4 4 হয়ে যাবে, তখন কাজটা হয়ে যাবে। এই জন্য সিজ গার্ডের দিতে হবে, ইন্টারলকিং গার্ডের দিতে হবে, একটু কিন্তু কাজ অনুসারে গার্ড দিতে হবে। ইন্টার গার্ডের দিতে হবে, অটোমেটিক গার্ডের দিতে হবে, ট্রিপ ডিভাইস লাগাইতে পারে, অ্যাডজাস্টেবল গার্ড দিতে, সেলফ অ্যাডজাস্টিং গার্ড লাগতে পারে, এরকম বিভিন্ন গার্ড দিয়া আমার যে সার পেজ আছে এটা সেফটি মেজার নিয়ে কাজ করতে হবে। তবে ভাই অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনি কি বুঝতে পারেন, শুনতে পারেন? জি, আমরা বুঝতেছি এবং শুনতেছি। আচ্ছা, গুড, ভেরি গুড। তাইলে আমার এই যে ডিউটি হোল্ডার হিসেবে কি করতে হবে, আমরা সুইটেবল পারপাজে কাজটা করতে হবে, তারপর কি করতে হবে, রিস্কটা মিনিমাইজ করে সেট আপ করতে হবে, ওয়েল মেনটেনেন্স হইতে হবে, ইন্সপেকশন হইতে হবে, অপারেট বাই ট্রেন ইউজার হইতে হবে বা কম্পিটেন্ট পারসন বলতে পারেন, এই যে এগুলো ব্যবহার করার আগে। এটা একটা টেকনিক্যাল টার্ম। রেডিয়েশন একটা ডেঞ্জারাস হ্যাজার্ড। রেডিয়েশন আয়োনাইজিং হইতে পারে, নন আয়োনাইজিং হইতে পারে। রেডিয়েশনটা হয় হলো ওয়েব তরঙ্গের মাধ্যমে, আলফা হইতে পারে, বিটা হইতে পারে, গামা হইতে পারে। এটি ক্ষতি করে, বহুত বড় ক্ষতি করে। কি ধরনের ক্ষতি করে, এটা কি ধরনের ক্ষতি হইতে পারে? আয়োনাইজিং রেডিয়েশন হইলে কি হইতে পারে, চামড়ার ক্ষতি হইতে পারে, স্কিন বার্ন হইতে পারে, সেল ড্যামেজ হইতে পারে, ক্যান্সার হইতে পারে, চোখে ছানি পড়তে পারে, রক্ত ফাটা যাইতে পারে। এটা হইলো আয়োনাইজিং রেডিয়েশন হইলে। নন নন আয়োনাইজিং রেডিয়েশন হইলে কি হইতে পারে, এটাও স্কিন বার্ন হইতে পারে, ক্যান্সার হইতে পারে, চোখে ছানি হইতে পারে, এটাও একটা স্কিন বার্ন, আর কাই হইতে পারে, এই জিনিস হইতে পারে। তো এই জন্য এই সমস্ত রেডিয়েশনের মধ্যে 3টা জিনিস মনে রাখবেন। রেডিয়েশনে কাজ করার সময় অল্প সময়ের জন্য কাজ করতে হয়, 2 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা কখনোই না। যেখানে রেডিয়েশন থেকে কাজ করবেন মানে আলফা বিটা গামা থেকে দূরে থেকে কাজ করতে হবে, বা ওখানে শেডিং দিতে হইতে পারে, এটা নিচে আসবে। আচ্ছা, ওই আয়োনাইজিং আর নন আয়োনাইজিং রেটিং কি ভালো করে দিবে এরকম তফাৎ? মানে এটা একটু আলোচনা করতাম আবার। মানে আয়োনাইজিং আর নন আয়োনাইজিং এর ভিতরে তফাৎটা কি, এটা আলাদা কি ডিফারেন্স? আয়োনাইজিং যেটা হলো, যেটা মানে ওই যে যেমন মনে করেন এই যে সূর্যের আলো আমার শরীরে যে আইসা লাগলো, যে এটা হলো আয়োনাইজিং রেডিয়েশন, মানে ইলেকট্রিক ইলেকট্রিক যে মানে ওয়েব তরঙ্গের মাধ্যমে যেটা লাগে এটা হলো আয়োনাইজিং, মানে যেটার মধ্যে কোনো ইয়া থাকে না, মাধ্যম থাকে না, মাধ্যম ছাড়া। যেমন আপনি এক্স রে করতেছেন, এক্স রে করার সময় দেখছেন না পিড লাগায় আর ও দূর থেকে মেশিনে পরে এক্স রে রিপোর্টটা বানায় ফেলে। ওয়েব তরঙ্গের মাধ্যমে যেটা হয় এটা হলো মানে আয়োনাইজিং রেডিয়েশন, যেটা ওয়েব তরঙ্গের মাধ্যমে হয় মানে মিডিয়া ছাড়া হয়। আর যেটার জন্য মিডিয়া লাগে এটা হলো আপনার কি নন আয়োজনিক রেডিয়েশন। বোঝা গেল? এখন আমার আচ্ছা আমরা আরো রিভিশন দিব, আপনার কোনো প্রশ্নটা আমরা ইয়ে করবো। আয়োনাইজিংটা আমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোনটা আয়োনাইজিং কোনটা নন আয়োজিং, এটা আমার চিহ্নিত করতে হবে। শুধু চিহ্নিত করলে হবে না, ওখানে আলট্রা ভায়োলেট রেডিয়েশন আছে, এটা কমাইতে হবে। শুধু কমাইলে হবে না, এখানে কম্পিডেন্ট যে অ্যাডভাইস মানে উপযুক্ত লোকের
পরামর্শ নিয়ে বিবেচনা করতে হবে, শুধু উপযুক্ত লোকের পরামর্শ নিয়ে বিবেচনা করলে হবে না, মেডিকেল সার্ভেলেন্স করতে হবে, আপনার পরীক্ষা করতে হবে, শুধু পরীক্ষা করলে হবে না, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে, শুধু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করলে হবে না, শেডিং করতে হবে, মানে ওই যে আলফাবেটা গেমার মধ্যে এরকম আছে যে শেডিং থাকতে, মানে ওয়াল থাকবে, ওয়ালের পরে গিয়ে কাজ করবে, সরাসরি হইলে আলফাবেটা গামা গুলো রে গুলো এসে চামড়ার মধ্যে ঢুকতে পারে। স্লিপ অ্যান্ড ট্রিপ হ্যাজার্ড, স্লিপ অ্যান্ড ট্রিপ হ্যাজার্ড একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্লিপ ট্রিপ হ্যাজার্ড শুনে থাকবেন, ফ্লোরটা আপনার কি গুড কন্ডিশন থাকবে, তাহলে স্লিপ ট্রিপ হ্যাজার্ড হবে না। ফুলের মধ্যে যদি আপনার ওয়াটার থাকে, তুল থাকে, গ্রিস থাকে, ডাস্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার কি হবে, অবস্ট্রাকশন হবে, আপনি ট্রিপ হ্যাজার্ড করবেন। এবং এখানে বলছে যে ব্যাড হাউস কিপিং, এখানে একটা সেন্টেন্স বলছে, এটা মনে রাখবেন, হাফ অফ ট্রিপ অ্যাক্সিডেন্ট আর কস্ট বাই ব্যাড হাউস কিপিং। মানে ট্রিপ হ্যাজার্ড যে হয়, ট্রিপ হ্যাজার্ডের অর্ধেক হয় ব্যাড হাউস কিপিং এর, এর জন্য কাজের আগে হাউস কিপিং, কাজের পরে হাউস কিপিং। আর এই যে আমার যে ফ্লোর থাকবে, যে জায়গা থাকবে, ওখানে ওয়েল থাকা যাবে না, গ্রিস থাকা যাবে না, ডাস্ট থাকা যাবে না, এটা হাউস কিপিং করার পরে কাজ করতে হবে। আমার এই যে যে অবস্ট্রাকশন থাকলে এটা অবস্ট্রাকশনটা রিমুভ করতে হবে, রিমুভ করে কাজ করতে হবে। আর রিমুভ করার সাথে সাথে ক্লিনিং করার পর সময় আপনি দেখবেন যে আমরা যে ওয়ার্ক প্লেসে যে হাউস কিপিং করে বা ঘরে যে বুয়ারা কাজ করে, মানে ঘর মোছার পর একটু পানি দিয়া করে বা পানির সাথে অন্য কিছু ব্যবহার করতে পারে, সাথে সাথে ওখানে চলা যাবে না, ওটা শুকানোর পর যাইতে হবে, নাইলে আপনি ওইটা ক্লিনিং করার সময় যে পরিষ্কার করছে ওখানে হালকা পানি থাকে, এটা দ্বারা আপনি কি স্লিপ ট্রিপ হইতে পারে। মানুষের ব্যবহারের কারণেও স্লিপ ট্রিপ হইতে পারে। আপনি এরকম কথা বলেন, ও এরকম অ্যাবসেন্ট মাইন্ডেড, কিন্তু এই যে এই যে তার মানে ফ্লোরের মধ্যে যে অয়েল আছে, গ্রিজ আছে, ডাস্ট আছে, সে খেয়ালই করে নাই, তো এর জন্য সে স্লিপ ট্রিপ খাইতে পারে। মানে ওয়েদার কন্ডিশন খারাপের কারণে, লাইটিং কম থাকার কারণে, নয়েজের কারণে স্লিপ ট্রিপ পেতে পারে। তারপর ফুড ওয়্যার, মানে সেফটি শু একটা কি ইম্পর্টেন্ট জিনিস, যেটা মানে স্লিপ, কিছু সেফটি শু আছে যে আমি স্লিপ খেয়ে যাবো, কিছু সেফটি শু, এর জন্য সেফটি শু গুলো আপনার সেভাবে নির্বাচন করতে হবে যাতে স্লিপ ট্রিপ না খান। এর জন্য আপনার মানে স্লিপ এন্ড ট্রিপের ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখতে হবে। এটার যে মানে আপনার বুঝতে হবে এবং বুঝা যে এটার যে রিস্ক আছে এটা কমাইতে হবে, প্রিভেন্ট করতে হবে, তারপর কি কন্ট্রোল মেজার নিতে, এটি একই জিনিস আর কি। স্ট্রেস এই জিনিসটা ইম্পর্টেন্ট, মানে আপনি কাজের চাপ দেওয়া যাবে না, স্ট্রেস মানে কাজের চাপ দেওয়া, মানে এই যে এখানে কি এক্সেস ওয়ার্ক ডিমান্ড, আপনি বেশি কাজ দাবি করলেন আবার কাজও দিলেন না, এই জন্য সে ভয় পেয়ে যাবে। তার সাথে কি হুন্ডামি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, তারে পুয়ার জব ডিজাইন দেওয়া যাবে না, পরপর ইনস্ট্রাকশন দিতে হবে, পরপর ডিজাইন দিতে হবে, যতটুকু কাজ সে করতে পারে অতটুকু কাজ দিতে হবে, কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, সে একজন মানুষ বুঝতে পারবে। এটা দিলে কি হবে, এটা যদি হয় এটা হইলো ওয়ার্ক ওয়ার্ক ফ্যাক্টর দ্যাট ক্রিয়েট স্ট্রেস ক্যান ইনক্লুড, মানে ওয়ার্ক প্লেসে যে কারণে চাপ হইতে পারে, মানে কাজ বেশি দিলেও চাপ হইতে পারে, কম দিলেও কাম হতে পারে, তারপর সে ভয় পাবে, তারপর তার সাথে বিশৃঙ্খলা করলে, পুয়ার জব ডিজাইন দিলে, তার এটা ওয়ার্ক প্লেসের স্ট্রেস, ওয়ার্ক প্লেসে তাদের কাজের চাপ। আর যে নন ওয়ার্ক সেক্টর আপনি ফ্যামিলি সমস্যা থাকতে পারে, এদিকে ফ্যামিলি সমস্যা, আপনার ছুটি দেয় নাই, কাজ করাইতেছে, মানে ফিনান্সিয়াল ওরিস, টাকা পয়সার সমস্যা থাকতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে, মানে ওয়ার্ক গুলো যে এত, এদিক দিয়ে ওয়ার্কারের চাপ, এদিক দিয়ে প্রজেক্ট ম্যানেজার চাপ, এদিক দিয়ে বিভিন্ন চাপ, আবার ওদিক দিয়ে কথা কাটাকাটি, অনেক ডিভোর্স হয়ে যেতে পারে, বা আপনার ওয়াইফ আছে বাচ্চা হয়ে যেতে পারে, অথবা কেউ মারা গেলে সুখ সুখ বহন করতে পারে, এই জিনিসগুলো বুঝতে হবে। স্ট্রেস, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা মাল্টিপল প্রশ্ন হবে, তো এই জন্য কাজের চাপ দেওয়া যাবে না, মানুষের মানুষ মনে করতে হবে, তার যতটুকু কাজ অতটুকু দিতে হবে, এই হিসাবে কাজ করতে হবে। রেসপেক্ট বিগেটস মানে কি, রেসপেক্ট আনে, মানে সম্মান আনে, টাকা আনে, এই জন্য সম্মান দিতে হবে, সে ওয়ার্কার হোক যে হোক। আর সেফটি তো একদম তার ওয়েল বিহেভ থাকতে হবে, তার কথায় সবাই উঠবে বসবে, তার সবাই সালাম দিবে, তার ইনস্ট্রাকশন মানবে, কেন আপনি সবসময় ইনস্ট্রাকশন দিবেন এইটা করো ওইটা করো, আপনার প্রতি যখন শ্রদ্ধাশীল থাকবে তখন সে কথাটা পজিটিভলি নিবে, না সে নেগেটিভলি নিবে। ইনস্ট্রাকশন দেওয়ার পরে দেখবেন যে কাজ করে নাই।
তারপর তার সাইকোলজিক্যাল ইফেক্ট হইতে পারে, ইমোশনাল ইফেক্ট হইতে পারে, বিহেভিয়ার ইফেক্ট হইতে পারে, এই জন্য ভালো বিহেভ করতে হবে। রেজিস্ট্যান্টটা টেম্পারেচার, এখানে টেম্পারেচার একটা হ্যাজার্ড, বেশি টেম্পারেচারে কাজ করা যাবে না এখানে। এখানে অন্য জায়গায় অন্যরকম আছে, এখানে বলছে যে ওয়ার্ক রুমে কাজ করার সময় টেম্পারেচারটা মানে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। আর আমরা যদি কাজের সাথে মানে মেশিন দিয়ে কাজ টাজ করলে তখন 16 ডিগ্রি সেলসিয়াস। আর ইফ দ্য ওয়ার্ক ইনভলভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যখন আমরা শারীরিক ভাবে জড়িত হবে তখন অ্যাটলিস্ট 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। এজ এ সেফটি অফিসার, এজ এ সেফটি ইঞ্জিনিয়ার, সেফটি ম্যানেজার হিসেবে আপনার টেম্পারেচারটা দিকে রাখতে হবে। তাদের পানি খাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর মনে করেন যদি মানে কখন কত গ্লাস পানি খাবে, কত ডিগ্রি সেলসিয়াস হলে কত ডিগ্রি পানি খাবে, এটা আর একটা ইয়াতে আছে। আমি ওইটা আপনার পরে দেখাবো। মানে 34 ডিগ্রি হইলে কখন, 35 ডিগ্রি আর একটা ইয়ে আছে, কনসেপ্ট আছে। তো এই জন্য টেম্পারেচার হইলে পানি খাইতে হবে, রিস্ক সেন্টার দিতে হবে, এই জিনিসগুলো দেখতে হবে। এখানে হলো বাকেল এন্ড ট্রান্সপোর্ট সেফটি। বাকেল মানে আপনি যে কি বলে এই ফকলিফট নিয়ে কাজ করবেন, সিজার লিফট নিয়ে কাজ করবেন, ক্রেন নিয়ে কাজ করবেন, ম্যান লিফট নিয়ে কাজ করবেন, এগুলো নিয়ে কাজ করলে, এগুলোর সাথে কাজ করা মানে এগুলো হ্যাজার্ড কারণ হইতে পারে। এটা মুভ করার সময় কি করতে পারে, আপনি আঘাত করতে পারে, চলন্ত অবস্থায় আঘাত করতে পারে বা চাপায় পড়ে যেতে পারে। এটা থাকতে হবে, এটা তাহলে কি করতে হবে, আগে ব্যাংকসম্যান থাকতে হবে, পিছে ব্যাংকসম্যান থাকতে হবে, ডিক্লেয়ার করতে হবে, চারদিকটা ব্যারিকেশন দিতে হবে। তারপর এই মানে বাকেলস থেকে মানে গাড়ি থেকে মানে অবজেক্ট কইরা আঘাত পাইতে পারেন, বা লোডিং আনলোডিং এর সময় গাড়িটা নিজে পড়ে যেতে পারে, গাড়ি উল্টে যেতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। একই জিনিস। ভাইব্রেশন, ভাইব্রেশন হইলো মানে একটা কন্টিনিউয়াসলি কাজ করা যাবে না। একটা হলো হ্যান্ড আর্ম ভাইব্রেশন, যেটা মনে করেন হ্যান্ড এবং বাহু সংকুচিত হয়। আর ফুল বডি ভাইব্রেশন, যেটা পুরা শরীরটা সংকুচিত হয়। তাহলে এটা লং টাইম কাজ করা যাবে না, এটা কাজ করার সময় ইয়া করতে হবে, মানে রিপিটেডলি কাজ করা যাবে না। কিছুক্ষণ কাজ করার পর হয় অল্টারনেটিভ লোক দিতে হবে, অথবা মানে আমরা রেস্ট করতে হবে, পরে কাজ করতে হবে। মডিউল 6, আচ্ছা আমরা রিভিশন দিব, কোনো চিন্তা করেন না। মডিউল জাস্ট এটা টাচ করবো, হোয়াই ইনভেস্টিগেশন অ্যাক্সিডেন্ট, হোয়াই ইনভেস্টিগেট অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট, কেন দরকার। আমরা মডিউল 4-এ একটা আইন পড়ছি, একটা আইন আছে যে অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করা, নেয়ার মিস হইলে নেয়ার মিস রিপোর্ট করা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক, এটা অডিটের সময়, উইকলি অডিটের সময় মানুষ, মান্থলি অডিটের সময় আইসে এটি দেখবে আমরা কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি নেয়ার মিস হয়েছে। শুধু এইটা না, আপনি তো এখন একটা কোম্পানিতে কাজ করেন, অন্য কোম্পানিতে গেলে দেখবে যে আপনার সেফটি মানার যে সেফটি কালচারটা কেমন ছিল। আপনি কি অ্যাক্সিডেন্ট রিপোর্ট করছেন কিনা, নেয়ার মিস রিপোর্ট করছেন কিনা, আপনি মেথড ফলো করছেন কিনা, আপনি রিস্ক অ্যাসেসমেন্ট ফলো করছেন কিনা, এই যে চেকলিস্ট ফলো করছেন কিনা, এটা দেখবে, পরে কাজ দিবে। হাউ ডু অ্যাক্সিডেন্ট এন্ড ইনসিডেন্ট হ্যাপেন, এবং অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হলে কোথায় হয়েছে, কখন হয়েছে, কি হয়েছে, কেন হয়েছে, এগুলো এইভাবে মানে অ্যাক্সিডেন্ট রিপোর্টটা কি প্রশ্ন করে ইনফরমেশন করতে হয়। অ্যাক্সিডেন্ট হলে চারদিকে ব্যারিকেশন দিয়ে দিতে হয়, ওয়ার্কারের ইন্টারভিউ নিতে হয়, যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ইন্টারভিউ নিতে হয়। and how do you carry out the investigation, মানে ইনভেস্টিগেশন হলে ইনভেস্টিগেশনের চারদিকে ভেরিফিকেশন দিয়ে দিতে হবে। তারপর যাদের দ্বারা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছে তাদের ইয়ে নিতে হবে, ওপিনিয়ন নিতে হবে, মতামত নিতে হবে, যাতে সঠিক ইনফরমেশনটা আসে। আমরা এই এই ইনসিডেন্ট বলতে, ইনসিডেন্টের মধ্যে অ্যাক্সিডেন্টও আছে, নেয়ার মিসও আছে। আর অ্যাক্সিডেন্ট বলতে যেটা বোঝায় সেটা প্রপার্টি ড্যামেজ হইতে পারে, নিজে ড্যামেজ হইতে পারে, যে কোনো ড্যামেজ হইতে পারে। আর ইনসিডেন্ট বলতে ইনসিডেন্টের মধ্যে, এই ইনসিডেন্টের মধ্যে দুইটা জিনিস আছে, অ্যাক্সিডেন্টও আছে, নেয়ার মিসও আছে, এটা বুঝবেন। তাহলে আমরা এটা কেন করি, দেয়ার আর এ নাম্বার অফ রিজন টু ইনভেস্টিগেট অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট।
including to collect the information you need to pass on the enforcement authority. মানে আমরা এই যে কেন রিপোর্ট করতে হবে, এনফোর্সমেন্ট অথরিটি বলতে সিভিল ডিফেন্স, অ্যাক্সিডেন্ট আসলে এসে এরা দেখবে আপনি কি আসলে যেখানে নেয়ার মিস অ্যাক্সিডেন্ট হয়েছে এটি করছেন কিনা, বা ওরা চাইলে আপনি দিতে বাধ্য থাকবেন। আরেকটা কি হবে, টু আইডেন্টিফাই দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট and or incident stop it happening again। এই রিপোর্টটা করলে নেয়ার মিস রিপোর্ট, অ্যাক্সিডেন্ট রিপোর্ট করলে কি হবে, একবার তো হয়ে গেছে, ওই ব্যাপারে আপনি ব্রিফিং দিবেন, ওই ব্যাপারে কন্ট্রোল মেজার নেবেন, এত করে যে অ্যাক্সিডেন্টটা যে হয়েছে এটা যাতে দুবার না হয় বা নেক্সট টাইম না হয়, এইটা একটা উদ্দেশ্য ইনভেস্টিগেশন করার একটা লাভ। আবার এনফোর্সমেন্ট এজেন্সি দিতে হবে যাতে অ্যাক্সিডেন্টটা ইনসিডেন্টটা আবার না হয়। শুধু নট অনলি দ্যাট, টু গেট দ্য ইনফরমেশন নিডেড ফর এ ইন্স্যুরেন্স ক্লাইম, মানে ইন্স্যুরেন্স কোম্পানি তো থাকে প্রতিটা কোম্পানির সাথে, আপনি ইন্স্যুরেন্স কোম্পানির যে ইন্স্যুরেন্স নিবেন এটা কি আসলে তার যে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আছে কিনা এটা দেখবে। আপনি যদি ওয়ার্কারে ক্রিমিনাল কইরা সে নিজে এই ঘটনা ঘটায় থাকে, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স দিবে না। ইনভেস্টিগেশন করার আরেকটা উপায় কি, লাভ কি, টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার যে খরচ এটা কত, এটাও ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায়। এখানে পরে দুইটা মানে চ্যাপ্টার আছে, খুব ছোট, এটা খুবই কম সময় লাগবে। তাহলে আমরা যে আলোচনা করছি আজকের আলোচনা এটা হইলো সবচেয়ে বড়। তো এখানে আমরা একটু কথা আরো বলবো। কোন কবে বাজে, 10টা বাজতেই আছে। হ্যাঁ, ফজর রাবি ভাই কিছু প্রশ্ন থাকলে বলেন, আলোচনা করি আমরা, গ্রুপ ডিসকাশন আপাতত দুইজনে একটু। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট আর নেয়ার মিস এটা একটু ভালোভাবে আর পরিষ্কার করে আসছে দুইটা এখানে আমাদের। কখন তাহলে অ্যাক্সিডেন্ট, কখন ইনসিডেন্ট, কখন নেয়ার মিস। আচ্ছা আচ্ছা, গুড, অনেক সুন্দর প্রশ্ন হয়েছে। আচ্ছা, নেয়ার বিষটা হইলো, আমি আপনার বলি, আপনি কি কখনো হুন্ডা চালাইছেন? জি চালাই। এই যে হুন্ডা চালাইতে গিয়া একেবারে একজনের পায়ের উপরে উঠতে যাইতো, কিন্তু আপনি কম্পিটেন্ট থাকার কারণে ইয়ারটা চাকাটা ঘুরাই দিলেন, আর লাগলো না, মানে ওর পাটা চলে যাওয়ার কথা ছিল, একদম ইয়া হয়ে যাওয়া, হিট হওয়ার কথা ছিল, কিন্তু আপনি কম্পিটেন্ট থাকার কারণে এই যে হইলো না, মানে হওয়ার কথা ছিল এই যে হইলো না, এটা হইলো নেয়ার মিস। অথবা আপনি যে ওয়ার্ক প্লেসে উপরে কাজ করতেছেন, স্ক্যাফোল্ডিং এর উপরে কাজ করতেছেন, হেলমেট পরছেন, হেলমেট পরছেন, চেন স্টেপ পরেন নাই, কিন্তু যখন আপনি নুইছেন তখন হেলমেটটা পরে গেছে, হেলমেটটা পরে গেছে, কার উপর পরে নাই, এটা তো কার উপরে পড়তে পারতো, বা একটা হাতুড়ি পড়তে পারতো। তো এরকম যে মানে অ্যাক্সিডেন্ট হওয়া বা ঘটনা হওয়ার কথা ছিল, হয় নাই, এটাকে নেয়ার মিস বলে। তো এই নেয়ার মিস রিপোর্ট গুলো প্রতিদিনই একটা দুইটা করতে হয়। আমি যখন এই বিল্ডিং সেকশনে ছিলাম, থার্ড টার্মিনালের পরে 7-8টা আমি করতাম। আর আপনাদের বলছি যে আপনারা ডকুমেন্ট গুলো সবসময় বাইসে নেবেন, ডকুমেন্ট কাজ করলে সেফটি অফিসার, সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে এটি সুবিধা। আপনি মানে এসির ভিতরে 4 ঘন্টা থাকলে ওয়ার্ক প্লেসে 2 ঘন্টা থাকবেন, আর ডকুমেন্ট করলে সবার সাথে সম্পর্ক থাকবে, প্রজেক্ট ম্যানেজারের সাথে সম্পর্ক থাকবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে সম্পর্ক থাকবে, সেফটি অফিসার আপনার নিচে যারা আছে এদের সাথে সম্পর্ক থাকবে, সব ধরনের লোকের সাথে সম্পর্ক থাকবে। তাহলে এটা নেয়ার মিস, মানে যেটা ক্ষতি হওয়ার কথা ছিল ক্ষতি হয় নাই। এই যে এখানে বলছে an event or condition that does not cause harm মানে but has the potential to do so, মানে ক্ষতি হওয়ার কথা ছিল ক্ষতি হয় নাই, এখানে একটা এটারে বলে নেয়ার মিস। আর এই ইনসিডেন্টের মধ্যে আবার ক্ষতি হইতে যেটা ক্ষতি হইতো এটা হইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে অ্যাক্সিডেন্ট রিপোর্টটা ইনসিডেন্ট রিপোর্টটা করতে হয়। অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট রিপোর্টটা অডিটের সময় হিসাব দেখে। আমার কথা কি বোঝা আছে, আমি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট মানে নিয়ার মিস রিপোর্ট বাস্তবে কইরা দেখাবো, এবং আমি কইরা দেখাবো, আপনিও করবেন, কোনো চিন্তা নাই, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন রেকর্ডিং হচ্ছে তো এই জন্য দেখাইতে পারলাম না। শুধু আপনি নোট রাখেন যে আমি যে একটা নেয়ার মিস একদম শুরু থেকে কিভাবে রিপোর্ট করতে হয়। একটা হলো আপনি করেন করেন বাস্তবে কইরা দেখাইলে তখন করতে পারবেন, আর ফরম্যাটও দিয়ে দিব, এটা রাখবেন, জাস্ট ওইটা এডিট করলেই হবে। বললি, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি।
আমাদের সাথে মনে হয় শাহপুরান ভাই আছে। না, শাহপরণ ভাইকে দেখতেছি না, সাজ্জাদ ভাই আছে। সাজ্জাদ ভাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো আমার অনেক প্রশ্ন করার কথা ছিল, কই প্রশ্ন যে করলেন না? আমি হ্যান্ড রাইজ করছিলাম, আপনি কিছু বলেন নাই। আর আমি বাড়িতে তো নেটওয়ার্ক প্রবলেম করতেছিল তারপর। আচ্ছা তাহলে আচ্ছা, আমি ভাই যে কোশ্চেনটা হচ্ছে, জি বলেন। আচ্ছা বলেন। না, আমি বলতে হচ্ছে, চাইছিলাম যে আপনি যে হাত উঠাইছেন এটা আমি দেখি নাই, দেখলে করতাম। এখন আপনি বলেন কি প্রশ্ন, এটা বলেন। আচ্ছা, থান্ডার স্টর্ম বা মানে বজ্রপাত যেটা আছে, ওইটা কি ইলেকট্রিক্যাল হ্যাজার্ডে যাবে নাকি এনভায়রনমেন্টাল হ্যাজার্ডে যাবে? ও, আচ্ছা আচ্ছা। ওইটা তো আপনার ইয়া হবে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, তবে আমি যতটুকু মনে করি এটা এনভায়রনমেন্ট হ্যাজার্ডের মধ্যে পড়বে, বা ইলেকট্রিক হ্যাজার্ডের পড়বে কিনা এটা, এই জিনিসটা আমি আপনার চাই না বলবো। তবে আমার এখন যেটা মনে করতেছি যে এটা এনভায়রনমেন্ট হ্যাজার্ডের মধ্যে পড়বে। তা আপনি কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা তো একটু মানে, হ্যাঁ, কখনো এরকম চিন্তাও করি নাই। তো এটা না এনভায়রনমেন্ট আসলে হ্যাজার্ড হওয়ার কথা। একটু আগে তো আপনি ধরেন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড নিয়ে যে বলছিলেন, তো তখন আমি মানে ওই যে এটা নিয়ে যে চিন্তা করলাম আর কি। কারণ এলপিএস তো আমরা ইলেকট্রিক্যালি কাজ করি, তো সেক্ষেত্রে এলপিএসটা হচ্ছে যে কি সম্পূর্ণ বজ্রপাতের জন্য ব্যবহার হয়। তো এটা কি এনভায়রনমেন্টাল হ্যাজার্ডে হবে না ইলেকট্রিক্যাল আচ্ছা, হ্যাজার্ড? এটা আমি আপনার আগামী ক্লাসে বলবো, হ্যাঁ। জিনিসটা আসলে মানে, মানে জানি না বলতে হবে, মানে সবকিছুই যে সাথে সাথে বলে এটা আমি আমি জানি না না বলবো না, এটা জিনিসটা, সমস্যা নাই। যেটা আমি। সমস্যা নাই, এটা তো আচ্ছা, স্বাভাবিক। আপনি বলেন ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের যে 6টা হ্যাজার্ড আছে, এটা কি আপনি পাইছিলেন? ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের 6টা হ্যাজার্ড: মানে বি সেভ বিই বার্ন, এফ এ এফ। ইলেকট্রিফিকেশন, শক, তারপর ফায়ার ওটা আর হলো মানে হ্যাঁ, বি, বি ফর বার্ন, ই ফর ইলেকট্রিকেশন, এস ফর ইলেকট্রিক শক, এ ফর এয়ার ব্লাস্ট, এফ ফর ফায়ার, ই ফর এক্সপ্লোশন। এটা এই হ্যাজার্ড গুলো, মানে এটা হলো আমরা এই কাজ করতে করতে বুঝতে মনে ইয়ে হয়েছে আর কি, মনে রাখবেন আর কি। আচ্ছা, এই ব্যাপারটা আপনি বলেন তো সাজ্জাদ হোসেন ভাই, এটা তো একটা হ্যাজার্ড, হাই হ্যাজার্ড, এটাতে আমি কিভাবে মিডিয়াম হ্যাজার্ড করবো? এটা করে আমরা কই আসছিলাম? তো এই এটাতে ব্যাপারে একটু কথা। এখানে আমার সেফটি গার্ড ব্যবহার করব, তারপর হচ্ছে কি অ্যাডজাস্টেবল গার্ড ব্যবহার করতে পারি, তারপর আহ, না আরো না, যদি আমি এখানে আমরা বলতেছি, রেটিং করতেছি। এটা হইলো মানে লাইকলিহুড হবে 4, মানে আঘাত খাওয়ার সম্ভাবনা 4 আর ক্ষতির পরিমাণ 4। মানে 4x4, আমরা যে রিস্ক সমান লাইকলিহুড এন্ড কনসিকুয়েন্স। তো এটা যে পড়লাম, তো 16 হয়ে গেল। এখন আমি এটা যে কমাবো, কিভাবে কমবো? এটা একটু কমান তো দেখি, আমি গার্ড দিলে কি কতটুকু কমলো তাইলে? এখানে আমি যদি সেফটি গার্ড ব্যবহার করি, তাহলে আমার হচ্ছে কি লাইভলিহুড হবে 2। আর 2 বললে হবে, 1 বললেও হবে? না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। মানে একজনের লাইভলিহুড রিস্ক পারসেপশন এক হবে, 1ও হয়ে যেতে পারে কেন? সেফটি কার্ড মানে লাগাইলে তো ভাই হাতটা ওইটার এখানে যাবেই না। তাহলে লাইকলিহুডটা আপনি 1 দিতে পারেন, আর আপনি যদি 2 দেন তাও ঠিক আছে। এই জন্য ঠিক আছে যে আমি যে রিস্কের পারসেপশন, মানে রিস্কের যে ধারণা আমার একরকম থাকবে, আপনার রকম একরকম থাকবে। আমার মতো বললে তো আর আপনি আপনার নিজের মতো হইলো না, একটু কিন্তু অন হইলো না। তো এই জন্য ঠিক আছে। তাইলে তো কমলো, তাইলে কি হয়ে গেল? 2x4, 6 হয়ে গেল। আগে ছিল 16, এখন হয়ে গেল 6। তো অনেক ভালো। আচ্ছা, ফজল রাবি ভাই, আপনি একদিন পড়াশোনা করছিলাম এই জিনিসটা, এই ছবিটা তখন দেখাইতে পারি নাই। এটার উপর গার্ড দেওয়া আছে চ্যাপ্টার 3-তে, আর এরকম ওপেন ছিল না এটারে। তাহলে আপনি 4x4 আছে, তাহলে রিস্কটা কিভাবে করবেন ফজরা ভাই বলেন তো, আছেন আপনি? জি, আছি। আমাদের এখন তো এই জায়গাটাতে কনসিকুয়েন্স ফোর আছে, লাইভলিহুড ফোর আছে, কিন্তু এটার উপরে আমরা যেটা গার্ড লাগাই, তখন এটা একটা ফিজিক্যাল গার্ড হচ্ছে এটা আজকে বাঁচানোর জন্য। তখন এটা লাইভলিহুডটা 1 হবে, তাহলে আমাদের ফোরের সাথে গুণ করলে তখন 4 হবে। তখন আমাদের এটা ইয়েটা কমে যাবে, ইয়েটা লাইভলিহুডটা কমে গেলে তখন রিস্কটা কমে যাবে। গুড, অনেক সুন্দর হয়েছে।
আচ্ছা, এটা হলো লাইভলিহুড কমলো, কনসিকুয়েন্সটা কি ভাই? আচ্ছা শোনেন, আমরা মেন ওয়ার্ক প্লেসের মেন জিনিসটা মনে রাখতে হবে। আপনি যদি এদিক করতে পারেন, এই যে এটা হলো বললাম লাইভলিহুডটা কমলো, এখন কনসিকুয়েন্স কিভাবে কমলো এটাও জানতে হবে। আর কনসিকুয়েন্স, লাইভলিহুড, জি ওই যে কনসিকুয়েন্স এটা কনসিকুয়েন্স মনে কমার আছে জন্য, ওই যে, হ্যাঁ, জি জি বলেন। এটা রুমের ভিতরে মেশিনের দ্বারা আর কি, অটোমেটিক মেশিনের দ্বারা রুমের বাইরে থেকে কন্ট্রোল করতেছিল, তখন আর কি কনসিকুয়েন্সটা আবার লো হয়ে গেছে। অটোমেটিক গার্ড, টু হ্যান্ডেড কন্ট্রোল বা ইন্টারলকিং গার্ড ব্যবহারের মাধ্যমে আমরা কনসিকুয়েন্স কমাতে পারি। তবে মনে রাখবেন, ওই যে ওইটা মনে রাখবেন, কনসিকুয়েন্স ওইটা মনে রাখবেন। এটা হইতে পারে, আর একটা হইতে পারে যে ওই যে আপনি রেড হ্যাজার্ডিয়াস গ্যাসটা যে ব্যবহার করছেন, এটা শ্বাস প্রশ্বাসের জন্য সমস্যা। তো রেডটা এটা জাসটা বেশি, গ্রিন করলে ওখানে 4 হইলে এখানে 2 হয়ে গেল, এটা মনে রাখবেন কনসিকুয়েন্স। আরো অন্যভাবে মনে রাখতে পারেন, যেমন আপনি অনেক 10 মিটার উপরে কাজ করতেছেন, ওখানে 10 মিটার উপরে বসে রয়েছেন, ফুল বডি হার্নেস নাই, কিছু নাই। তো এখানে যে 10 মিটার উপর থেকে পড়লে আর আমরা 5 মিটার উপর থেকে পড়লে পেলাম একটু কনসিকুয়েন্সটা কম হবে, কিন্তু 5 মিটারে যখন আপনি ছিলেন তখন আবার ফুল বডি হার্নেসে পড়ছেন, তাহলে ওখানে পড়লে যে ক্ষতির পরিমাণটা বেশি হইতো। এখানে 10 মিটার 5 মিটারে থেকে পড়লে ক্ষতির পরিমাণটা কম হবে। আর ওই যে ওখানে যে আমরা ফুল বডি হার্নেস পড়ছেন, ফুল বডি হার্নেসে কইলাম আধা ঘন্টার মধ্যে ইয়া করতে হয়, ঝুলে থাকা যায় কয় ঘন্টা? আধা ঘন্টা মানে কি? আধা আধা ঘন্টা কেন তো জানে না, মানে রক্ত টক্ত জমে যায়, বমি হয়ে যায়, এরকম হয়ে যায়, এই জন্য এটা আহ, যদি আপনাদের স্ক্যাফোল্ডিং থাকে আমি ওইটা করাবো, আপনি দেখবেন যে একটা প্রশ্ন হইতে পারে যে ফুল বডি হার্নেসে কতক্ষণ ইয়া করতে পারে, ঝুলে থাকতে পারে। আমি 30 মিনিটের মধ্যে ওরে রেস্কিউ করতে হবে, নাহলে মারা যেতে পারে। ঠিক আছে ফজর ভাই, আর কিছু বলার আছে বলেন। না, আপাতত আমার কাছে আর কিছু নাই বলার মতো, আমি সবকিছু বুঝতে পারছি। আহ সাজ্জাদ ভাই আছে, সাজ্জাদ ভাই আছে? হ্যাঁ আছে, দেখতেছি কিন্তু হয়তো কোথাও আচ্ছা গেছে, তাহলে ওয়াশরুমে গেছে। আমরা রেকর্ডিংটা ইয়ে করে দেই। আচ্ছা এখানে মনে হয় মেসেজ দিছিল কেউ। আচ্ছা আমি মেসেজ পরে দেখি, আগে রেকর্ডিংটা ইয়ে করে নেই, অফ করে নেই, তারপর কিছু কথা বলবো।